বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, এবং আমার ডানে রয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফবিসিসিআই, বাংলাদেশের সর্বোচ্চ ট্রেড বডি এফবিসিসিআইর সাবেক পরিচালক ডক্টর এ.কে.এম. শাহিদ রেজা। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ডক্টর রেজা, আপনাকে বিশেষভাবে স্বাগত প্রথমবারের মতো তৃতীয় মাত্রায়, সেই জন্য। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনার কাছ থেকে আমি একটু শুনতে চাইব, অতি সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট। আপনার কী মনে হয় এই ইনভেস্টমেন্ট সামিটের আউটকামস কী? কারণ আমরা এর আগে এরকম সামিট দেখেছি, দেশের বাইরে রোড শো দেখেছি বাংলাদেশের পক্ষ থেকে, বাট আপনার কাছে কী মনে হয় যে কতটা কার্যকর এই সামিট বাংলাদেশের বিনিয়োগ বৃদ্ধির জন্য? ধন্যবাদ। বিনিয়োগ এবং বিনিয়োগের পরিবেশ দুটো পরস্পর অঙ্গাঙ্গিভাবে জড়িত। শুধু বিনিয়োগ বললাম, কিন্তু আমার পরিবেশ ঠিক নাই, পরিস্থিতি ঠিক নাই, যদি না থাকে তাহলে এটা হয় না আর কি। আর বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, আগে বাংলাদেশের বেসরকারি খাত তারা বিনিয়োগ করতে পারছে কিনা, পেরেছে কিনা, তাদেরকে যেসব সুযোগ সুবিধা দেওয়ার কথা সেগুলো দেওয়া আছে কিনা, সেটা নিশ্চিত না করলে পর বিদেশিরা বিনিয়োগ করতে আসবে না। এটা কিন্তু স্বতঃসিদ্ধ নিয়ম যে আগে তারা দেখে যে ওই দেশের লোকেরা বিনিয়োগ করে কিনা। যদি মনে করে যে ওই দেশের লোক বিনিয়োগ করে না, সে সিঙ্গাপুরে যেই বিনিয়োগ করে বা আরেক জায়গায় নিয়ে যায়, তার মানে তার দেশে বিনিয়োগের পরিবেশ নাই বা সে করতে পারছে না, তখন আরেকজন কিন্তু আসে না। এটাই কিন্তু আমাদের দেশে বিনিয়োগ পরিস্থিতির সবচাইতে দুঃখজনক আউটকাম। আমরা এই যে কথা বিনিয়োগ সম্মেলনে বলা হলো, এ ধরনের কথা আজকের না, বহুদিন যাবৎ বলা হচ্ছে। আমি নিজেও একসময় বিনিয়োগ বোর্ডের পরিচালক ছিলাম। মোকাম্মেল হক সাহেব বা ইভেন মাহমুদুর রহমান সাহেব বা আরও অনেকেই খুব বড় বড় কথা আমরা বলেছিলাম সব সময়, কিন্তু আমরা আসলে ওটা নিশ্চিত করতে পারিনি। তা সুতরাং এবারের বিনিয়োগ সম্মেলনে আমি ইতিবাচকই নেব, যদি না যেসব কথা বলছি, যে পরিবেশের কথা বলছি, সেটা যদি নিশ্চিত করতে পারা যায়, তাহলে প্রথমেই আসবে এখানে আগে বাংলাদেশের বেসরকারি খাত বাংলাদেশের বিনিয়োগকারীদের যা যা করার কথা সেটা তারা করতে পারছে কিনা সেটা নিশ্চিত করতে হবে। করলেই অটোমেটিক্যালি সে ফরেন ইনভেস্টর আনতে পারবে বা আসবে। যেমন আমি সহজভাবেই বলি, বাংলাদেশে একসময় 100টা ইকোনমিক জোনের কথা খুব ফলাও করে বলা হলো। এটাও বলা হলো এর দ্বারা প্রায় 1 কোটি লোকের চাকরি হবে, এবং এটাও বলা হলো যে আপনারা প্রাইভেট সেক্টর এটা গড়ে তোলেন, আপনাকে সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়া হবে, অন স্টপ সার্ভিস থেকে শুরু করে সব কিছু দেওয়া হবে, এবং দিলেই আপনি নিজেও দেশের উন্নয়নের কাজ করতে পারবেন, বিদেশিরাও এখানে এসে আপনার প্লট কিনবে বা আপনার এখানে এসে একজন কেউ 35 একর নিয়ে নেবে, কেউ করবে, এই ধরনের কথাবার্তা ছিল। এই সবগুলো যখন বেশ কিছু বড় বড় ইনভেস্টররা তারা নিজেরা তাদের টাকা পয়সা নিয়ে কাজ শুরু করতে যেয়ে তারা দেখলেন, প্রথমে হচ্ছে জমি কিনতে পারছে না, দ্বিতীয়ত হচ্ছে যে যা করতে চাচ্ছে তার সাথে ফ্যাসিলিটিস নাই। ওখানে বলা আছে যে আপনার বিদ্যুৎ, গ্যাস এগুলো সব ঠিক মতন দেওয়া হবে, তা যে পাওয়া যাচ্ছে না। এই ধরনের পরিস্থিতিতে তারা যখন স্ট্রাগল করছে, সেই সময় মানে আমি এখানে সরকারের নীতি পরিবর্তনের ব্যাপারটার উপরে বেশি গুরুত্ব দিচ্ছি। সেই সময় সরকার দেখা গেল নিজেই এই ইনভেস্টমেন্টের ব্যবসায় নেমে গেলেন। কি করলেন যে মিরেশ্বরাইতে সমুদ্রের জমি, চর, তার খাস জমি, তার তো কিনতে হয়নি, তার কোনো নামপত্তন কিছু লাগেনি, সেই রকম একটা ফ্রি জমি নিয়ে এবং ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে বিশাল একটা শিল্প অঞ্চল, শিল্পনগর গড়ে তোলা হলো। এখানে 3টা জিনিস ক্ষতিগ্রস্ত হয়ে গেল। প্রথম কথা হচ্ছে যে বেসরকারি যাদেরকে আমি নামিয়ে দিয়েছি যে ইনভেস্ট করেন, ইনভেস্টর ডেকে আনেন, তার জন্যে আমি এটা খুব কঠিন করে ফেললাম। কারণ সবাই যখন ওখানে যেই পাবে, তো এখানে আসবে কেন, এর প্লটের দাম সে দেবে কেন, তারপর এখানে কোনো ফ্যাসিলিটিস নাই, পাচ্ছে না, ওখানে সব ফ্যাসিলিটিস সমাহার করে দিয়ে দেওয়া হচ্ছে, একটা বৈষম্য আর কি। আমি যেটা মনে করি, আমাদের শুধু অর্থনীতিতে না, সমাজনীতিতে, রাজনীতিতে, সব জায়গায় এই আমরা কিন্তু স্ববিরোধিতায় বেশি বড় ভুগছি। আমি এদিকে বলছি প্রাইভেট সেক্টর তুমি ভালো করে গড়ে তোলো, অথচ আমি নিজেই সরকারিভাবে আমি বিরাট একটা
এ করতে গেলাম, গিয়ে ওরও করতে দিলাম না, আমার ওই অবস্থা হলো। সেটা কি হলো, যেমন এখানে এই যে মিরসরাইতে যেগুলো করা হলো, সেখানে একটি পার্টিকুলার দেশের 1000 ইনভেস্টরকে প্লট দিয়ে দিলাম, দিয়ে দিলাম। তার মানে কি, পুরো জিনিসটা তার এর ভিতরে চলে গেল। দ্বিতীয়ত হচ্ছে, এখানে পানির যে বিরাট সমস্যা, এই বিষয়টাকে সামনে আনাই হলো না, অর্থাৎ ওর ভায়াবিলিটি, ওর টেকসইকরণে এগুলোর সমস্যা। তৃতীয়ত দেখা গেল ওইখানে চরে আপনি এত বড় একটা করলেন, সেই সব লোকের জায়গা কারা কোথার থেকে আসবে, যারা কাজ করবে তাদের থাকার কি অবস্থা, সব কিছুই দেখানো হলো ভালো করে, যেখানে আমি স্বর্গরাজ্য বানিয়ে দেবো ইত্যাদি ইত্যাদি। স্বর্গরাজ্য আপনি বানান, কিন্তু আপনি বাংলাদেশের 100টা প্রাইভেট সেক্টরের ওজনই তো কঠিন করে ফেললেন আরও, এবং অধিকাংশই কিন্তু এখন নিরুদ্দেশ যাত্রী। আমি উদাহরণস্বরূপ বলি, একে খান কোম্পানি, এটাকেই তাদের আপনার নরসিংদীতে 200 একর জমির উপরে একদম ওই 100টার প্রথম যেটার উদ্বোধন করেছিলেন, ভার্চুয়াল উদ্বোধন, সেটা কিন্তু একে খান কোম্পানির 2015 সালে। আর আজকে 2025, এখনও তারা লাইসেন্স, পার্মানেন্ট লাইসেন্স পায়নি। বিনিয়োগের ক্ষেত্রে যে এনাবলিং এনভায়রনমেন্টের কথা বলছি, সেটাই অতীতেও দেখা গেছে বাংলাদেশে সরকার নিজেই ব্যবসায় নামিয়ে পড়ে কিন্তু প্রাইভেট সেক্টরকে উঠতে দেন না, বা দেওয়া হয় না, বা দেওয়া যায় না। এই বিষয়টা সেই নরসিংদীর যেটা বলছিলাম, সেটা হচ্ছে যে এখনও পর্যন্ত সে ফাইনাল লাইসেন্স পায়নি। বলা আছে বেজা অনেস্ট অফ সার্ভিস দেবে, কারোর যদি জমির কোনো সমস্যায় করবে, সেই জমি দেখতে যেয়ে, জমির লাইসেন্সটা দেওয়ার আগে তার আবার ভেরিফিকেশন তারা করে, সেই দেখতে যেয়ে যে সার্ভেয়ার যাবে, যে অফিসার যাবে, তাকে রীতিমতো পয়সা দিয়ে নিয়ে যেতে হচ্ছে। ইনস্টেড অফ সে যেখানে আমার অনেস্ট অফ সার্ভিস দেওয়ার কথা, উল্টো তাকে আরও পয়সা দিয়ে নিয়ে যেতে হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে কস্ট অফ ডুইং বিজনেস বের হয়। তো সুতরাং এখানে বিনিয়োগ সম্মেলনে, বা যেটা বলেছি, আমি খুব দেখি বেজা বিডিআর বর্তমান চেয়ারম্যান অত্যন্ত প্র্যাগমেটিক ওয়েতে কথাগুলো বলেছেন। ব্যাকআপ ওইটাই হতে হবে, যে যা বলা হচ্ছে, যে সার্ভিস দেওয়া হবে বলা হচ্ছে, সেটা যেন যথাস্থানে থাকে বা পাওয়া যায়। আপনি এখানে লিখে রাখবেন, এই আমাদের দ্বিতীয় যে সমস্যাটা, কনসিস্টেন্সি নাই আমাদের সিদ্ধান্তে। আমি ট্যারিফ রেট আজকে একরকম বললাম, কালকে আরেক রকম বললাম। রেজা সাহেব একজন ভালো বিনিয়োগকারী, তিনি আজকে হিসেব করলেন যে এই রেটে আজকে আমি এটা করব। তিনি তো 1 বছরের জন্য করবেন না, 5 বছর, 6 বছর, 7 বছর তার এটা টেকসই থাকবে, হবে, এই কথা ভেবেই তো তিনি হিসেব করছেন। কিন্তু আপনি প্রতি বছর অর্থ আইনে এসে রেট একবার 35 করলেন, একবার 40 করলেন, আবার 42 করলেন, আর নতুন নতুন সত্য জুড়ে দিলেন। তো দিলে কি হবে? যেমন আপনি বললেন যে আমি বিদ্যুৎ সব দেবো, ওটা ভালো। বিদ্যুৎ বোর্ডের কাছে গেলে বলছিস কি, আপনি 35 কোটি টাকার কথা বলেছিলাম, আপনি তো কদিন পরে আসছেন, এটা এখন 45 কোটি টাকা। অর্থাৎ ওনার রেট যে বেড়ে গেছে, তাহলে এইসব রেটের কথা তো আমি আগে ওই ইনভেস্টমেন্ট করার সময় ভাবিনি, বা বলা হয়নি, জানা হয়নি। সেজন্য বলছি কনসিস্টেন্সি অ্যান্ড কন্টিনিউইটি মাস্ট বি। হ্যাঁ, এটা দরকার। এইগুলো এনশিওর করতে পারলে আমি মনে করি এটা ইতিবাচক ডক্টর শাহিদ রেজা হবে। জি, মানে আপনার কাছে একই প্রশ্ন, যে ইনভেস্টমেন্ট সামিট হলো, এবং বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করবার জন্যই প্রধানত। সো দেশীয় বিনিয়োগকারী হিসেবে কি দেখছেন এই সামিটের আউটকাম কি, এবং বিদেশিরা আকৃষ্ট হবে তার আগে দেশীয় বিনিয়োগকারীরা আসলে গোটা পরিবেশটাকে কিভাবে দেখছে, সেটাও একটু বিবেচ্য বিষয় হওয়া দরকার। ইনভেস্টমেন্ট সামিট শেষ হয়ে গেল, আর এনার্জি রেগুলেটরি কমিশনের ডিক্লারেশন পেলাম, গ্যাসের দাম 10 টাকা বেড়ে গেছে। তাহলে ব্যবসাটা হবে কি করে? আমি ধরেন আমার একটা ইন্ডাস্ট্রি, আমি যখন একটা প্রজেকশন করি 10 বছর আগে, বা একটা প্ল্যান তো করি আমরা 5 বছর 10 বছরে, যেই আমার ব্যক্তিগতভাবে একটা ফ্যাক্টরি আমি শুরু করি 4.5 টাকা 5 টাকা দিয়ে 5 টাকা বোধহয় সম্ভবত ছিল গ্যাসের প্রাইস। 10 বছর পরে এসে আজকে 40 টাকার থ্রেডের মধ্যে আছে, অলরেডি 30 টাকা পে করতেছি। এখন আপনাকে খেয়াল করতে হবে একটা জিনিস, যে বাংলাদেশের যারা উৎপাদক, আমরা যারা ব্যবসা চালাই, উৎপাদন করি, আমরা কোথায় বিক্রি করি? আমাদের ডোমেস্টিক কনজিউমার তো সেভাবে নাই আমাদের পণ্য, আমরা রপ্তানির জন্য ব্যবহার করি। কাদের সাথে কম্পিটিশন করতে হয়? চায়নার সাথে করতে হয়, যারা সারা পৃথিবীর জিনিসই যারা বানায়। এখন আপনি তাদের সাথে করতে গিয়ে যদি প্রতিদিন যদি আপনার গ্যাসের দাম বাড়তে থাকে, তাহলে আমার পণ্যটা কে কিনবে? বাংলাদেশে যে অবস্থা তৈরি হয়েছে এখন, যে আরএমজির কথা যদি বলেন আপনি, প্রসেসিং ইন্ডাস্ট্রি ছাড়া, আর যে অ্যাসেম্বলিং ইন্ডাস্ট্রি ছাড়া ব্যাকওয়ার্ডটা কিন্তু টোটালি আপনার প্রবলেম পড়ে যাচ্ছে। ব্যাকওয়ার্ডটা ফ্লারিশ করতে পারছে না। যত কথাই বলেন, আপনি খবর নিয়ে দেখবেন, বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি
ভালো করতে পারছে না, বাংলাদেশ স্পিনিং মিল ভালো করতে পারছে না। কারণ আমার এখানে বাংলাদেশের কি আছে, বাংলাদেশের আছে গায়ের শক্তি, মানুষ, হিউম্যান রিসোর্স, আর আমার ন্যাচারাল গ্যাস যেটা ছিল আগে, মানে আমাকে এনার্জি তার ইম্পোর্ট করে এনে আমাকে কেউ দেবে না, সে বিনিয়োগকারী হোক বা দেশি হোক আর বিদেশি হোক। তো এখন এই দুইটা জিনিসই আমার হয়ে যাচ্ছে, চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমি কী নিয়ে আমি বিজনেসটা করবো, ইন্টারন্যাশনাল ফিল্ডে আমি যে প্লে করব, কী নিয়ে করব আমি, ব্যাপারটা এরকম দাঁড়িয়ে গেছে। এই জন্য স্যার যেটা বললেন যে কনসিস্টেন্সি নাই, এটা খুবই জরুরি। আপনি বিনিয়োগের কথা বললেন, আপনি গতবারের মুদ্রানীতিটা খেয়াল করেন, বেসরকারি খাতের জন্য কত পার্সেন্ট অ্যালাউড করা হয়েছে? 7% বেসরকারি খাতের জন্য, সরকারি খাতে বেশি। কিন্তু কি হওয়া উচিত, আইডিয়াল সিচুয়েশন কি? সরকারি খাতে হবে কম, বেসরকারি হবে বেশি। আমাদের 15 থেকে 16% বেসরকারি খাতে যদি বিনিয়োগ হয় তাহলে কর্মসংস্থান বাড়বে। আপনি গত 2 বছর ইতিহাস যদি ধরেন, আপনি মিনিমাম এক ছোটো করে যদি ধরেন, কেউ তো বিনিয়োগ করেনি, দেশীয় তো কেউ বিনিয়োগ করেনি। 2 বছর আগে একটা সমস্যা ছিল, সম্ভাবনা ছিল যে কী হয়, তারপর তো হয়ে গেল যা হওয়ার। এই জায়গা যদি গুছিয়ে না উঠানো যায় তাহলে কোনো বিনিয়োগকারী কোত্থেকে বিনিয়োগ করবে? আর উনি যেটা বললেন একদমই একদম, মানে আমি 100% একমত যে আপনি দেশীয় উদ্যোক্তা যদি বিনিয়োগে না যায়, বিদেশি উদ্যোক্তা আসবে কোথা থেকে? কারণ বিদেশিরা তো খবর নেয় যে কি হচ্ছেটা কি, যাচ্ছেটা কি যাচ্ছে। আজকে বাংলাদেশের যেই পাবলিসিটি সারা পৃথিবীতে যে জায়গায় এসছে, বাংলাদেশ বলতে কি বোঝা যাচ্ছে, গত 6 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে যে 50 জন শ্রমিক মিলে রাস্তাটা বন্ধ করে দিল, কি হচ্ছে? তার বেতনের দাবি। 10 জন মিলে ওইটা করে ফেললো, 100 জন মিলে এটা করে ফেললো। এই মেসেজ যখন বাইরে যায় তখন একজন উদ্যোক্তা কী করে সাহস করবে, একজন বিনিয়োগকারী কী করে তার টাকা নিয়ে আসবে? ভালো গভর্নমেন্ট সামিট করেছে। আপনি প্রথমে যেটা বললেন, এগুলো আমরা আগে অনেক শুনেছি, আগে রোড শো বলা হতো, এখন এরা দেশে করেছে, আগে বিদেশে করা হতো। আর এবার যেটা ভালো দিক যেটা হয়েছে যে কত টাকা খরচ করছে তারা সেটা ডিক্লারেশন দিয়েছে। আমি টেলিভিশনে দেখলাম যে 1,45,00,000 টাকা না কত টাকা, আগে পরে বলেছেন 5 কোটি টাকা। ও আচ্ছা, আমি 1 কোটি টেলিভিশনে স্ক্রলে সরকারের দিক থেকে বাকি টাকা তারা দেওয়া হচ্ছিল যে 1 কোটি, আগে এটাও জানা যেত না। তো যাই হোক, আমরা আশা করি যে আসুক, কারণ বিদেশিরা আসলে আমাদের কাছে টেকনোলজি নিয়ে আসবে, নতুন ফান্ড নিয়ে আসবে, ভালো কর্মসংস্থান তৈরি হবে। কিন্তু তার আগে, সবার আগে দরকার যে দেশের মধ্যে যারা আছে তাদের জন্য আপনি ইয়াটা করতে পারেন না, সুপরিবেশ করতে পারেন না। আজকে দেখেন, আপনি সুদের হারের কথা বলেন, এখন সুদের হার কত বাংলাদেশের বাজারে? 14%, 15% সুদ। আপনি বলেন কোন ব্যবসা করে 14 থেকে 15% টাকা ফেরত দেওয়া যাবে 1 বছরের মধ্যে এসে? আপনি এটা কি হয়েছে, আপনার ইয়াকে অ্যাড্রেস করার জন্য, যে মূল্যস্ফীতিকে অ্যাডজাস্ট করার জন্য আমাদের রেট বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক, বেসিস রেট, যেটাকে রেপো রেট বলে, যে নীতি সুধার, যেটা বাংলাদেশের। এখন এটা একটা, আমি সাধারণ মানুষ, ব্যবসা বাণিজ্য করি আমি, যে এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কি আর কোনো টুলস কি নাই সুদের হার বাড়ানো ছাড়া? এই সুদের হার যে আপনি 10% করে দিলেন, আশেপাশে আপনার কোথায় 10% আছে? কোথাও তো নাই। এখন 10% যদি নীতি সুদের হার হয়, স্বাভাবিক কারণে 14 থেকে 15% হবে আপনার রিয়েল ফিল্ডে, বাজারে। এখন বাজারে যদি আপনি বেশি দামে যদি ঋণ কিনতে হয়, কে আপনার বিনিয়োগে যাবে? কোন উদ্যোক্তা যাবে? আপনি বিনিয়োগের জন্য তো একটা পরিবেশ লাগবে। তো আমাদের তো বাংলাদেশটা নতুন দেশ, এখানে আমরা কেউই তো পিতৃপুরুষের টাকা নিয়ে ব্যবসা করতে আসি নাই, বা আমরা ব্যাংক থেকে টাকা ধার করি। আমাদের ক্যাপিটাল মার্কেটের অবস্থা ওইরকমভাবে তৈরি হয় নাই যে আমি ক্যাপিটাল মার্কেটে চলে যাব, কারণ ক্যাপিটাল মার্কেটে যেতে হলে আমাকে একটা পিরিয়ড পার হয়ে যেতে হবে। এখানে কিন্তু গ্রিন ফিল্ডে ক্যাপিটাল মার্কেটে যাওয়া যায় না, যত ভালো উদ্যোক্তাই আপনি হন না কেন। তাহলে এই যে শুরুতে ব্যবসাটা করবেন, টাকা ব্যাংক থেকে নিতে হবে। তো একটা ব্যবসা তৈরি করতে 5 থেকে 7 বছর সময় লাগে। এর মধ্যে আমি 100 টাকা নিলে এটা সুদসহ যোগ হয়ে আমার আরও 180 টাকা 90 টাকা দাঁড়ায় যায়। তো আমি শোধ দেবো কোত্থেকে টাকা? এই বিষয়গুলো তো অ্যাড্রেস করা দরকার। আইন শৃঙ্খলা বা নিরাপত্তা ও আরেকটা ইস্যু কি? হ্যাঁ, আইন শৃঙ্খলা নিরাপত্তা তো আপনি সবাই এই মুহূর্তে তো একটা টার্মোয়েলের মধ্য দিয়ে যাচ্ছে, যে আমাদের খুব ভালো, মানে আমাদের পুলিশ বাহিনী এখন মনে হয় যে সবচেয়ে বেশি সহিষ্ণু মানুষ। ভালো দিক, এটা একটা গণতান্ত্রিক সমাজে পুলিশ তো হবে না, অ্যাগ্রেসিভ হবে না, কিন্তু আমাকে তো মিনিমাম প্রোটেকশনটা দিতে হবে। বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম গল্প শোনা যায়। আজকে একটা ফ্যাক্টরিতে দেখা গেল যে ওরা ভাগ করে ফেলে, মানে স্থানীয় যারা আছে, যে এটা আমি, এটা তুমি, ওইটা আমি, একদম পরিষ্কার ভাগযোগ করে ফেলতেছে। আবার একজন এসে আরেকজনটা বের করে দিচ্ছে। কার কাছে যাবো আমি? যাওয়ার তো জায়গা নেই। এর উপর আবার কী হয়েছে জানেন, মাঝখানে এবার এই যে গত পরিবর্তনের পরে, অগাস্টের পরিবর্তনের পরে, আপনি যে ফ্যাক্টরিতে গন্ডগোল হয়েছে সেই ফ্যাক্টরির মালিকের নামে একটা মার্ডার কেস হয়ে গেছে। ওই যে 5ই আগস্টকে কেন্দ্র করে, আপনি জানেন অনেক বড় বড় গ্রুপের নামে, বাংলাদেশের গার্মেন্টসের অনেক বড় বড় গ্রুপ, ওদের নাম দেখা যাচ্ছে যে ওই যে 200 জন
আসামি আছে তার মধ্যে একটা নাম দিয়ে দিচ্ছে। তো এখন ব্যবসা কি করব, আমার তো যান বাঁচানোই মনে হচ্ছে যে এখন যন্ত্রণা তৈরি হয়ে গেছে। যাই হোক, আমরা ব্যবসা করি, আমাদের তো আর কোনো কিছু চয়েস নেই, ব্যবসাটাই করতে হবে। আমরা এখন পরিবেশটা চাই ব্যবসায়। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। না, বেশ কয়েকটা কথা উঠে এসেছে, এটা ঠিক। যেমন আমরা পরিবেশের কথা বলছি, যেমন আপনি সাম্প্রতিককালে দেখেন ভারত যে ট্রান্সশিপমেন্টের যে এটা দিল, ঠিক আমাদের যখন আমাদের যখন সম্মেলন চলছে সেই সময় একটা ট্রান্সশিপমেন্টের আদেশটা আসলো। এই ট্রান্সশিপমেন্টটাকে মোকাবেলা করার সক্ষমতা আমাদের অনেক আগের থেকেই নিজেদেরই তৈরি করা উচিত ছিল। আমি বলতে চাই 45-50 বছর ধরে আমাদের গার্মেন্টস সেক্টর এত কিছু করলেন, কিন্তু নিজেরা একটা সিস্টেম গড়ে তুলতে পারলেন না শিপমেন্টের, যে দিল্লিতে যেয়ে মাল পাঠাতে হয় এবং দিল্লি এখন বলছে যেতে পারবে না। হ্যাঁ, এই যে ব্যাপারটা, এটা তো একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। আপনি বলতেছিলেন ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা গড়ে তোলা উচিত ছিল। আমার বাংলাদেশ বিমানের কার্গো সিস্টেমই নাই, কেন করা হয়নি এটা? তাহলে আজকের আমার ওর উপরে এই ভার্নারেবিলিটিটা আসতে হয় না। কারণ একটা ঘটনা কিন্তু আর একটা ঘটনাকে উস্কে দেবে বা জানিয়ে দেবে এবং দেবে। তো সেই জন্যেই আমি মনে করি এখনও আমি ওই কথাটা অন্যভাবে আসি, সেটা হচ্ছে 1995 সালে যে বছর WTO তৈরি হলো, জন্ম হলো, 1 জানুয়ারিতে WTO হলো। জুন মাসে আমেরিকার USTR যারা বলে, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ, ওদের বাণিজ্য মন্ত্রী যে মিস্টার কান্টোর, তিনি আসলেন। আমরা তখন জাপানে আর কি, এবং জাপানের মিনিস্টার হচ্ছে রিউতারো হাশিমোতো, যিনি পরবর্তীকালে প্রধানমন্ত্রী হয়েছিলেন। বিষয় কি হলো, ওই যে গাড়ি আমদানি রপ্তানি নিয়ে 2 দেশ বাধাই দিল, ট্যারিফ, কে কারে কত বসাবে, এই যে বিষয় এখন আমরা দেখছি। জাপান এবং আমেরিকা আপন খালাতো ভাইয়ের মতো, কারণ একে অন্যের খুব সহজে এগোতে চায় না। তারপরেও তারা দুজন বসলো, 3 দিন ধরে তারা আলোচনা করলো খুব সিরিয়াসলি করে, কিন্তু বিষয়টা 2 গভর্নমেন্টই কিন্তু নিজের থেকে কোনো কিছু এগ্রি করলো না। বললো যে আমাদের যে গাড়ি রপ্তানিকারক বা যারা আছে আর আমেরিকার যে রপ্তানি আছে, তারা নিজেরা বসে তারা ওর গাড়ি ওখানে বেশি যাচ্ছে বলে ওর আপত্তি, তা ওর কাছ থেকে অন্তত পার্টসগুলো নেবে, এইভাবে একটা করে করবে, ওদের উপরে ছেড়ে দিল। কিন্তু আমাদের কিন্তু এই যে আমরা বাইরের যখন যেটা করছি, সরকার নিজেই যে কথা বলতে চায়, যুক্তি করতে চায়, সেখানে আমার কিন্তু এই প্রাইভেট সেক্টর অর্থাৎ গার্মেন্ট সেক্টর বা যে কটাই আছে, সেই সেক্টরকে আমাকে গড়ে তুলে দিলেই কিন্তু তারা কিন্তু এই বিষয়টা করতে পারে। যেমন ট্রান্সশিপমেন্টের এই বিপদ এখন পড়তে হতো না যদি আমাদের নিজেরাই এত কিছু করতে পারলেন। এগুলো অন্তত বিদেশে যে টাকাগুলো চুরি করে নিয়ে গেছেন বা ভুল করে নিয়ে যাওয়া হয়েছে, ওই টাকাগুলো দিয়েও কিন্তু একটা ক্যারিয়ার কি বলে করার সম্ভব হতো আর কি, করা উচিত ছিল। তো এইগুলো তাই এখন এই ধরনের একটা অন্যদিকে যে যুক্তরাষ্ট্রের যে পাল্টা শুল্ক, সেটা যদিও 3 মাসের জন্য স্থগিত করা হচ্ছে, সেটাও তো এক ধরনের চ্যালেঞ্জ তো বটেই। কারণ চ্যালেঞ্জটা আমাকে দিচ্ছে এই জন্যে আমি সব ডিমই এক ঝুড়িতে রাখতেছি, আর সেই ঝুড়ির জিনিসটার উপরেই উনি হিসেব কষে দেখিয়ে দিলেন যে ভাই তোমার এক্সপোর্ট আমার এখানে বেশি, অতএব তুমি 37-এ পড়ে গেলে আর কি। এই হিসেবটাও ভুলটাই এই অর্থে যে আমাদের ফিগার আমরা সবসময় ইনফ্লেটেড দেখাইছি এবং প্রকৃতপক্ষে এবং ওর উপরেই চলেছি, অথচ ওনার হিসাবে অনুযায়ী দেখা যাচ্ছে যে আমি আসলে অনেক অন্যভাবে পড়ে রয়েছি। এখানে আমার সবচেয়ে হচ্ছে প্রথম পয়েন্ট হবে আমার নিজেদেরই থাকা উচিত যে আমার ওই সব ডিম এক ঝুড়িতে রাখার না, আমার আরও যে কয়েকটা ডাইভার্সিফাইড যে সেক্টর আছে সেইগুলোকে আমার নারিশ করা দরকার, করে ওখান থেকে ভ্যালু এডিশন যেটাতে বেশি আসে সেই ইন্ডাস্ট্রির দিকে আমার যাওয়া উচিত। এইসব করবার জন্যে কিন্তু আমি যথেষ্ট সময় পেয়েছি, কিন্তু আমরা সেদিকে করিনি। ওই যে বারবার বলছি না যে ডাইভার্ট করা হয়েছে, পুরো সক্ষমতা অর্জনকে ডাইভার্ট করে এদিক সেদিক যাওয়া হয়েছে। যাও, তবুও সর্বনাশের শেষ ভালো। অন্তত এখনও আমরা এই প্রতিজ্ঞাটা করি যে আর ওই এদিক ওদিকে ভুলবো না, আমরা যেটা ধরবো সেটা ভালো করে ধরবো। যেমন ট্রান্সশিপমেন্টের ওইটা আমি মনে করি আমার জন্য সাপে বর হবে যদি আমি এই ধাক্কায় আমি নিজে যদি একটা ক্যাপাসিটি গড়ে তুলতে পারি, হ্যাঁ, কার্গোর সিস্টেম গড়ে তুলতে পারি,
তাহলে আমার যেমন ওরা গরু যখন দেবে না বলতেছিল তখন আমরা কিন্তু গরুর চাষ বাড়িয়ে দিয়েছি আর কি, এক একটা জিনিস। আর এখানে আরও একটা জিনিস আসবে, এক ঘটনা কিন্তু আর এক ঘটনাকে জন্ম দেয়। যে দেশের সাথে আমাদের সাম্প্রতিককালে চলছে শিপমেন্ট দেবো কিনা, ট্রানজিট দেবো কিনা, সে নিজেই যখন এই ট্রান্সশিপমেন্টের কথাটা তুললো, পরিস্থিতিটা কিন্তু আসলে নিজেরাই ঘোলাটে করা হয়ে গেল। হ্যাঁ, তো সব কিছুর ক্ষেত্রে আমি মনে করি ব্যবসা বাণিজ্য বিনিয়োগ তার নিজস্ব গতিতে স্বয়ংবর করে তাকে গড়ে তুলতে হবে। তা না তুললে পর ওই শুধু কথা দিয়ে আর ওই ডিপ্লোম্যাটিক দিয়ে, যেমন আমি বলি অনেক কিছু জিনিস কিন্তু অগোচরে কিন্তু ভুল করা হয়ে যাচ্ছে বা যায়। আমি উদাহরণ দেই, জাপানে মাননীয় প্রধানমন্ত্রী গেলেন 97 সালে, ওনার বক্তৃতা আমরা ওখান থেকে লিখে পাঠিয়ে দিলাম, কিন্তু আমাদের ফরেন মিনিস্ট্রি ওইটাকে একটু এডিট করতে যেয়ে একটা সেন্টেন্স লিখলো ওখানে, আসুন মানে আমাদের প্রধানমন্ত্রী বলছেন, জাপানিদের বলছেন আসুন আমাদের দেশে ইনভেস্ট করতে, যেমনটা এসেছে কোরিয়ানরা। ইতিহাস ঐতিহ্য এইগুলো যদি না জানা থাকে, আমার ওই যে দোভাষী সে লাস্ট বক্তৃতার শুরু করবেন তার আগে দৌড়িয়ে আসলো আমার কাছে, এসে বললো মিস্টার মজিদ একটা ড্যামেজ হয়ে গেছে, এখানে এই একটা সেন্টেন্স লেখা আছে, এইটা যদি আমার লোকেরা ইন্টারপ্রিট করে, কারণ জাপানিরা তো ইংলিশে বা ইয়ে করবে, তো তাহলে এই একটা সেন্টেন্সে কিন্তু আমার পুরো ইনভেস্টমেন্ট শেষ। কারণ জাপানিরা কোরিয়ানদের দেখে আসবে, ওঠে না। তো এখন কি হলো, সঙ্গে সঙ্গে আমরা প্রধানমন্ত্রীকে আলাদাভাবে বলে দিলাম যে আপনি এত বড় বক্তৃতা পড়ার দরকার নেই, এই প্যারা পড়েন, ওইটা বাদই দিলাম। আর ও বললো না, আর ওদিকে ইন্টারপ্রিটেশন হলো না। আমরা সাম্প্রতিককালে চীনের সাথে যে এগুলো করেছি, খুব ভালো করে খেয়াল করে দেখা দরকার। ওই যে জয়েন্ট কমিউনিকে যেটা দিয়েছি, সেখানে অগোচরে আমি যদি ভাষা না বুঝে থাকি বা করেছে এমন কোনো বিষয় আছে কিনা, ভুল আছে কিনা, এইগুলো এই সব কিছুর ক্ষেত্রে কিন্তু ডিপ্লোমেসির ক্ষেত্রে কিন্তু খুব যথেষ্ট সতর্কতার ব্যাপার আছে। আমরা যখন দুই নেতা যখন হাত ধরে থাকেন, এর ভিতর দিয়ে একটা প্রকাশ পায়। কেউ অল্পক্ষণ হাত ধরে থাকেন, কেউ বেশিক্ষণ ধরে থাকেন, ওখান থেকেও কিন্তু মেসেজ নিতে হয় যে সে আমাকে কিভাবে কি করছে। তো সেখানে আমি ওই জন্যই বলছি যে আমাদের এই যে ট্রান্সশিপমেন্টের বিষয় বলি, ওই ট্যারিফের বিষয় বলি, বা চীনের সাথে যে সমস্ত চুক্তিপত্র যা কিছু করছি, সব ক্ষেত্রে আমি বলি হু এভার ইভেন হি ইজ ফ্রম দ্য হেভেন, তার সাথে কথা বলতে গেলে আমাকে সতর্ক থাকতে হবে। আজকে যে কথা বলছি সেই কথা একদিন আমার জন্য কাল হয়ে যেতে পারে। হ্যাঁ, তো সেই জন্যে আমি ওই জাপানের ওই 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 এক সেন্টেন্সের জন্যে কীভাবে আমরা একটা পরিস্থিতির থেকে ফিরে আসলাম, এখানে খেয়াল করতে হবে যে জাপান যেখানে যাবে কোরিয়ান সেখানে গেলে হবে না। আমরা এখানে যদি কোরিয়ানকে হাইলাইট করে ফেলি, যেমনটা করেছিলাম 1996 সালে। 1996 সালে জাপানকে কিন্তু আমরা ভালোভাবে আনছিলাম দেবে। ওই যে 95 সালে জায়গা যে রিপোর্টটা দিয়েছিল না, তাতে বলছিল যে আপনার চট্টগ্রামকে একটা হাফ করে দেবো, ওদিকে ব্যাংকক, এখানে চট্টগ্রাম, ওদিকে মুম্বাই, একটা ট্রায়াঙ্গেল হবে। সব কিছু করে গুছিয়ে নিয়ে যাচ্ছি। সেই সময় আমাদের তৎকালীন নতুন সরকার হঠাৎ করে 15 দিনের মধ্যে একটা প্রাইভেট ইপিজেড অ্যাক্ট পাশ করলেন কেন? পরে দেখলাম যে ওই কর্ণফুলীর ওই পারে একটা বিশাল একটা এলাকা কোরিয়ানদের দিয়ে দিছে। দেওয়াতেই ফরেন মিনিস্ট্রি, ওদের ফরেন মিনিস্ট্রি আমাকে, সরোয়ার কামাল সাহেবকে আমাদেরকে ডেকে বলল, তো আপনার ওখানে আমি ট্রায়াঙ্গেল করতে যাব কেন? আপনারা তো বিখ্যাত জায়গা সব কিছু কোরিয়ানদের দিয়ে দিয়েছেন। সেই অভিমান আমাদের ভাঙতে কতদিন লাগলো। আমরা সেই থেকে শুধুমাত্র চট্টগ্রাম এয়ারপোর্টটাই পেলাম, আর বাকিগুলো কিছু করতে পারলাম না। ওই টানেল সব কিন্তু ওর ভিতরেই ছিল তখন। তো এই যে একটা ভুল, ওইটা করে আরেকদের, সেই জন্যই এখানে আমি দেখলাম এই সম্মেলনে, আপনি যদি কোরিয়ানকে ইম্পর্টেন্স দেন, জাপানি আসতে চাবে না, দুজনের ভিতরে ব্যালেন্স করতে হবে। আপনি যদি ইন্ডিয়াকে ইম্পর্টেন্স দেন, চীন আসবে না, অথবা চীনকে যদি আপনি বেশি খাতির করতে যান, তখন আমেরিকার ইন্ডিয়া করবে। এই ইকুয়েশনগুলো বুঝতে হবে। আমি সবার সাথে কথা বলার সময় আই মাস্ট বি ব্যালেন্সড, আই মাস্ট বি। জি ডক্টর রেজা, একটু বলবেন যে মানে যে কোনো প্রসঙ্গে আপনি বলতে পারেন অবশ্যই, কিন্তু এই যে ট্রান্সশিপমেন্টের ইস্যু বা ট্রাম্পের যে পাল্টা শুল্কের ইস্যু, ট্রান্সশিপমেন্ট নিয়ে আমি খুব উদ্বিগ্ন না। কারণ ট্রান্সশিপমেন্টটা আমাদের এখানে যেটা ইন্ডিয়াতে যেটা স্পেস ছিল, যেটা একটা নতুন শুরু হয়েছিল। বাংলাদেশের যে ধরেন যে 1700-র মতো গার্মেন্টস এক্সপোর্টার আছে, অনেকে জানেনই না এই বিষয়টা, এত ছোট আকারে ছিল। আর মুম্বাই বা দিল্লি
ইয়া দিয়ে বন্দর দিল্লি পোর্ট দিয়ে মুম্বাই বন্দর দিয়ে বাংলাদেশের গার্মেন্টস এক্সপোর্ট হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। মূলত হলদিয়া কলকাতা আমাদের এখান থেকে টান দিয়ে চলে যাওয়া যায় একদিন দুই দিনের মধ্যে, তাহলে কলকাতা এয়ারপোর্টটা ইউজ করা যায় বা কলকাতা পোর্টটা ইউজ করা যায়। এখন কেন ওখানে যেত আপনি একটু ইয়ে করে জানবেন। বা আমাদের ফ্রেট যেটা ছিল ওই ফ্রেট বাংলাদেশের ফ্রেটের সাথে ফ্রেটের পার্থক্য আছে, রেটের অনেক পার্থক্য। ডিউ টু কি? কারণ ওখান থেকে ওরা নিজেরা তাদের ফ্রেটার অপারেট করে, তো ওরা যখন এক্সপোর্টের কার্গো নিয়ে যায় বা ওরা আমাদের কার্গোটাও নিয়ে যায়, আমরা তো নিজেরা ফ্রেটার অপারেট করি না, আমরা ফ্রেটারগুলো আনি ভাড়া। আমাদের ফ্রেটার যখন আসে তখন আসে খালি বা অল্প কিছু জিনিস নিয়ে আসে, যাওয়ার সময় আমাদের গার্মেন্টস দিয়ে যায়, যার ফলে সে দুই দিকের চার্জই আমাদের সাথে করতে চায়। আমি এই মুহূর্তে আমার মনে হচ্ছিল আপনার সাথে কথা বলার পরে যে ওই আপনি যেটা বললেন যে আপনারা কেন চালু করলেন না, দরকার হলে টাকা যেগুলি বাইরে নিয়ে গেছিলো সেখান থেকে হলো নিয়ে এসে চালু করা যায় কিনা। মাতলুব সাহেবের সাথে আমি এফবিসিসির বোর্ডে ছিলাম, মাতলুব সাহেব সহ আমরা একবার উদ্যোগ নিয়ে নিলাম যে আমরা প্রয়োজনে ফান্ড জোগাড় করবো, বিমানের সাথে একটা অ্যারেঞ্জমেন্ট করা যায় কিনা। আমরা দেখলাম যে 100 কোটি টাকা হলেই একটা মোটামুটি প্লেন পাওয়া যায়। তখন আমি 14-15 সালের কথা বলছি, 200-300 কোটি টাকা যদি জোগাড় করা যায় তাহলে হয়। তো ওইটা পরবর্তীতে আমরা 2-3টা মিটিং টিটিং হলো, উনি সরকার প্রধানের সাথে যোগাযোগ করলেন টুললেন, কেন জানি পড়ে গিয়ে এটা আর স্লো হয়ে গেল। কেন জানি তো তিনি যে সমিতির সভাপতি ছিলেন, যে যে জয়েন্ট কমিশন ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার, সুতরাং করবেন না এগুলো। প্রথমে আমি সব বসে কাজ করলাম, আমরা অনলাইন থেকে একটা ফ্রেটারের কত দাম হয় কি হয় অনেকে দেখে কয়েকদিন কাজ টাজ করে উনি প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করলেন যে আমরা এটা প্রয়োজন একটা এয়ারলাইন বিমানের সাথে করতে চাচ্ছিলাম, নিজেরা কার্গো এয়ারলাইন্স না করে বিমানকে কিভাবে আমি এটা কার্গো কিনে দিলাম কয়েকটা। এখন এই জন্য যে এগুলি আসলে আমাদের আবেগপ্রবণ সিদ্ধান্ত, পার্শ্ববর্তী দেশেরও তাই। ধরেন যে এখানে এই যে আবেগপ্রবণ সিদ্ধান্ত বা এর মধ্যে রাজনীতিও থাকতে হবে, কূটনীতির বিষয় থাকতে পারে, যে আমাদের তৈরি পোশাক খাতের কাঁচামালের একটা ভালো অংশ তো ভারত থেকে আসে এবং সুতা ছাড়া তেমন একটা কিছু আসে। এবং ভারত যদি সেক্ষেত্রে ওই রাজনৈতিক বিবেচনা থেকে বিধিনিষেধ আরোপ করে সেটা কি কোনো সংকট তৈরি করতে পারে, বা সেক্ষেত্রে প্রস্তুতি আমরা ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট না গার্মেন্টসের সুতা নিয়ে অন্তপক্ষে, কারণ আমাদের বিভিন্ন সোর্স আছে, চায়না থেকে আসে, অন্যান্য ইজিপশিয়ান ইয়া থেকে আসে, আমেরিকান সোর্স থেকে আসে, আর আমাদের স্পিনাররাও অনেক ক্যাপাসিটি আছে, যা দরকার তা হয়ে যায়। কিন্তু আসলে আমরা কাপড় যারা তৈরি করি তারা সমস্যা করি, কারণ আমাদের সব কিছু ইম্পোর্ট করে করতে হয়, কিন্তু আমরা চাইনিজ মার্কেটের সাথে কাপড় তৈরি যারা করি তারা কম্পিট করে উঠতে পারে না, যার ফলে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা ঠিক সেভাবে সার্ভাইভ করছে না। এখন আপনার যে আবেগপ্রবণ সিদ্ধান্ত এবং রাজনৈতিক সিদ্ধান্ত, এটা আমি বলতে চাচ্ছিলাম যে ধরেন আপনি আপনার বাড়িতে আপনি একটা ভাগের বাড়িতে থাকেন, শরিকি বাড়ি থাকে না, শরিকি বাড়িতে কি করে একজনের উঠোনের উপর দিয়ে আরেকজনের যাতায়াত করার সুবিধা দিতে হয়। তো হঠাৎ করে কি বলা যায় যে না আমি দিব না তোমাকে জায়গাটা, তুমি অন্য দিক দিয়ে যাও? তো এরা তো এইরকম চিন্তা করেছে, কিন্তু বিশ্বটা কি গ্লোবাল ভিলেজ যদি চিন্তা করেন আপনি, এটা শুধু বইয়ের কথা বললে তো হবে না, এটা তো প্রমাণ করতে হবে। কিন্তু আমাদের এই কন্টিনেন্টে এসে না এটা কেন যেন কাজ করে না, আমরা সার্ককে তৈরি করতে পারি নাই, বিমস্টেক যেটা আছে সেখানেও আমরা তৈরি করতে পারি নাই। এখানে কেন জানি সবাই না একটা জায়গায় থাকতে চায়, সেন্টার পয়েন্ট একটা, আমি সবাইকে নিয়ে যে গ্রো করব, সে গ্রো করার জিনিসটা কিন্তু আমাদের দেশে না, আমাদের এই কন্টিনেন্টে কেন জানি ডেভেলপ করলো না। অমিত সম্ভাবনা ছিল আমাদের এখানে, পৃথিবীর অনেক বেশি ক্ষমতা আমাদের কাছে, যে পরিমাণ জনশক্তি আমাদের আছে, যে পরিমাণ আমাদের সোর্সেস আছে, এটা দিয়ে আমরা পৃথিবীকে কম্পিট করতে পারি, কিন্তু আমরা সবাই গরিব হয়ে আছি। কোনো রকম করে আমি বাঁচার চেষ্টা করছি, একজন হয়তো ফুলে ফেপে অনেক বড় আছে, অন্য যারা আছে তারা দিনে দিনে ছোট হয়ে যাচ্ছে সবাই মিলে। তো এই জায়গাটাতে চিন্তা করা দরকার, যে গ্লোবাল পার্সপেক্টিভে চিন্তা করা দরকার। এই ওর উঠানের উপর দিয়ে আমাকে হাঁটতে দিবেন না, ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিবেন, এইগুলি ইমোশনাল, আমার লোকের যাওয়ার ভিসা দিবেন না, এগুলি খুবই মানে আমার মনে হয় খুবই সস্তা চিন্তা। আর একটু বড় করে চিন্তা করা দরকার, কারণ আলটিমেটলি এই যে ট্রান্সশিপমেন্টে কি ভারতকে উপকৃত হতো না পার্শ্ববর্তী দেশ, সে কি বেনিফিট পেতো না কিছুটা, তার ফ্রেটার কি ওই ভাড়াটা পেতো না? তো তার কি হচ্ছে, নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ, না এটা আসলে চলবে না। বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি মনে করেন এটাকে কভার করে ফেলে, যেটা আপনি আমাদের বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে আর একটা পোর্টকে ইউজ করা যায় কিনা, বিভিন্নভাবে হবে, আর এটা খুবই ইনসিগনিফিকেন্ট। আর ট্রাম্পের যে রেসিপ্রোকাল ট্যাক্স, যেটা এখন আপাতত 3 মাসের জন্য সাসপেন্ডেড আছে, এটাও একটা অদ্ভুত জিনিস করেছে। এটা কেন করেছে এটা উনি জানেন, কারণ বিশ্ব ব্যবস্থাটাই এরা পরিবর্তন করে দেওয়ার একটা চিন্তা ভাবনা হচ্ছিল। মনে হচ্ছে যে এটা হয় না, একটা দেশ ইচ্ছা করলেই একটা কথা বলতে পারে না যে আমাকে এত টাকা তুমি ট্যাক্স দিবা। ট্যাক্সটা কি পৃথিবীতে কি নিবর্তনমূলক, কাউকে টাইট দেওয়ার জন্য, শক্ত করে ধরে রাখার জন্য, যে ওকে কি এবার কষ্ট দেওয়া যায় এই জন্য কি ট্যাক্স হয়, নাকি ট্যাক্স আপনার প্রয়োজনে নির্ধারিত হয়?
এটা ভাবতে হবে, কারণ আলটিমেটলি তো আপনার মানুষ কষ্ট পাবে। আজকে যে ট্যাক্সটাই আমেরিকান গভর্নমেন্ট ইম্পোজ করবে, হু উইল পে? আমেরিকান পিপুল উইল পে। আমেরিকান পিপুলের কাছে ওই টাকাটা আছে কি না? তার কি রোজগার বেড়েছে? গত বছর থেকে ট্রাম্প সাহেব আসার পরে উনি যে এই মানুষের যে দাম বাড়ায় দিল, কারণ চায়নাতে 125% বোধ এখন নাকি 126% ট্যাক্স দিয়েছে। চায়না আমেরিকাতে আমরা সবাই যাই, যাতায়াত করি, কোন জিনিসটা চাইনিজ সেখানে নাই যেটা মানুষ ব্যবহার করে, মানে দৈনন্দিন হাত দিয়ে যে জিনিসটা ধরে সেটাই চাইনিজ, সেটার উপরে 126% যদি আপনার ট্যাক্স বেড়ে যায়, ওই দেশের মানুষই তো মন্দার মধ্যে পড়বে। সেটা 3 মাসের জন্য বাংলাদেশের জন্য উনি দয়া পরবশ হয়েছেন। উনি বলছেন, আমি একটা কাগজে দেখলাম যে পৃথিবীর সরকার প্রধানরা আমার জুতাতে চুমো দেওয়ার জন্য খুঁজতেছে। যাই হোক, এটা উনি বলতেই পারেন। এখন এইটা যদি অন্তকে এরকম করতো যে শিপমেন্টটা যদি অ্যালাউ করতো 3 মাস পর্যন্ত, এখন 3 মাস দিয়েছে, 3 মাস দেওয়া মানে কিন্তু 1.5 মাস দিয়েছে আমাকে, কারণ আমেরিকা যেতেই 50 দিন 60 দিন সময় লাগে। তো তাহলে মানে কি, আমি এই আগামী মাসে যে শিপমেন্টটা করবো, এরপরে আর কোনো শিপমেন্ট ওই ইয়ার মধ্যে পড়বে না। সুতরাং এই 3 মাসটাও যদি ওইভাবে দিত যে আমেরিকান পোর্টে নামার পর থেকে 3 মাস, তাহলে মনে করেন আমাদের জিনিসটা চলতো। মানে আপাতত এটাতে আমরা তেমন কোনো এটাতে তো ওই 1-1.5 মাস এখন এই কারেন্ট যেগুলো আছে এগুলো একটা বেনিফিট পাওয়া যাবে, কারণ গভর্নমেন্টের ডায়ালগটা রাখা দরকার, এটা দিয়ে বন্ধ না করে। না, এখানে 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 ইম্প্যাক্টের প্রশ্ন এবং ইন্টারপ্রিটেশনের প্রশ্ন আছে। আমি খুব স্পষ্ট বলতে পারি, এনআরএটাই 3 মাস লাগবে না, তার আগেই এনআরএটা ফিউজ হবে। কারণ এটা হচ্ছে একটা রাজনৈতিক, এটা মানে জেদাজেদির একটা ফলাফল। চারিদিক থেকে প্রতিক্রিয়া উঠবে, ও হচ্ছে এটা হবে। যেমন আপনি ট্রান্সশিপমেন্টও বললেন, আমাদের এটা একটা কোনো বিষয় না, এটা ইয়ে হবে না। কিন্তু আমি বেশি খারাপ মনে করি যে কান্ট্রি টু কান্ট্রি কেন এই রকম ধরনের একটা জেদাজেদির পয়েন্টে যাবে। কারণ একটা জেদাজেদির থেকেই আর একটা জেদাজেদির ইস্যু তৈরি হবে, ওইটা খারাপ। এখন এখানে হচ্ছে সিম্পল এই জায়গায় থেমে থাকবে না। সাবস্টিটিউট করে স্যার, এখন যেটা হচ্ছে বিশ্বটাতে এককেন্দ্রিক ব্যবস্থা হয়ে গেছে, কোথাও তো কোনো আর কোনো চিন্তা নাই, যে যা খুশি তা করতে পারে। এখন বড় লোক বড় হইলেই হবে খালি। এখানে আমাদের এখানে এই সাবকন্টিনেন্টের যিনি বড় আছেন উনি ওনার মতো করে সবকিছু চিন্তা করছেন, বিশ্ব যিনি বড় আছেন উনি ওয়াশিংটনে বসে চিন্তা করছেন। এখানে ব্যাপার হচ্ছে কি, আমেরিকা যে ট্যারিফ বা যেটা দিয়েছে, এটা সম্পূর্ণ ডব্লিউটিওর নীতির একদম পরিপন্থী। আমেরিকা সিওপিটি যেটা ওই যে কার্বন নিঃসরণের যে চুক্তি, সেখান থেকেও তারা অনেক আগেই প্যারিসের ওই ডিক্লারেশন থেকে বেরিয়ে গেছে। আর এইটাও ডব্লিউটিওরেই শেষ করে দিল আর কি। ডব্লিউটিও না থাকলে, ব্যালেন্সিং না হলে বিশ্বর বাণিজ্য হবে না, থাকবে না। এটার জন্যই তো ব্রেটেন উডস প্রতিষ্ঠান, ওই যে ওয়ার্ল্ড ব্যাংক আর IMF, তার ওখানে বসেই তো বানানো ব্রেটেন উডস, যে এটা শৃঙ্খলা আনার জন্যে। সেই শৃঙ্খলাকে যদি উনি এইভাবে ভাঙা হয়, এটা অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে একটা বুমেরাং হবে বা ইয়ে হবে। 3 মাসের ব্যাপারটার ইন্টারপ্রিটেশন হচ্ছে যে আমি কিছুটা সময় পেলাম আমার নিজের ঘর গোছানোর পাওয়ার ব্যাপারে, এটা উনি এটা দিলেও করতে হতো, আমার না দিলেও আমার করতে হতো, তো সেইটা করা। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এই আপনার ওই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, সত্য যে আমেরিকান জনগণ সে যে শার্ট আগে $25 দিয়ে $25 দিয়ে কিনতো, তার সেই শার্ট এখন যদি $47 দিয়ে কিনতে হয়, ও নিজেই তো প্রবলেমে পড়বে। আমি হয়তো আমার জিনিসটা বিক্রি করতে পারবো না, আমার দাম বাড়িয়েছে বলে আমার হয়তো সাপ্লাই হয়তো একটু সমস্যা সাময়িক, কিন্তু ওর তো জামা তো শার্ট তো পরতেই হবে, ওর খাবার তো খেতে হবে। এইরকম একটা আইটেমে, যে কোনো একটা আইটেমে এইভাবে কেউ ইম্পোজ করে তার জনগণের, শুধু না সারা বিশ্বের জনগণের, তারা দুজনেই, আমি আমাদের প্রতিবেশী দেশের প্রধান, উনি প্রায় তাকে বলেন আমার ফ্রেন্ড মিস্টার মোদি, হ্যাঁ, ওনার বেলা 24 দিয়েছে আর কি, কারণ ওই হিসাবে ফর্মুলায় ওনার 24 পড়েছে, পাকিস্তান 29, আমি এই এলাকার থেকে সবচেয়ে বেশি 47, তাই 37, তাও আমার এই হিসেব যদি খুব কারেক্টলি করি তাহলে আরও বেশি হবে। আর ভিয়েতনাম তো তার অন্য কারণে আছে। কথা হচ্ছে যে যেখানে কাজ সবার উচিত হচ্ছে ব্যালেন্সড ডেভেলপমেন্টের দিকে যাওয়া, যে তোমার ওখানে যদি ভালো উৎপাদন হয় আমি সেটা পাবো, আর তোমারও যাতে উৎপাদন, যেমন জাপানের ফরেন ট্রেড পলিসি হচ্ছে যে দরিদ্র দেশগুলোতে ক্যাপাবিলিটি বাড়িয়ে দেওয়া, দিলেই আমার জিনিস সেখানে বিক্রি হবে, কনজামশন বাড়বে, তাদের ক্ষমতা বাড়বে, তাহলে আমার জিনিস বিক্রি হবে। ও আমার এখানে ব্রিজগুলো বিনিপাশে বানিয়ে দেয় কেন, যে এই ব্রিজ করলেই মানুষ গাড়ি চড়বে, আমার গাড়ির ইয়ে হবে, সবসময় ওইভাবে কিন্তু দৃষ্টিভঙ্গি।
যে ও যে দরিদ্র থাকে তাহলে তো ওরা আমার জিনিস কিনতে পারবে না, বা ও যদি একটু ভালো প্রোডাক্ট ভালো তৈরি করতে পারে তাহলে আমি আনতে পারবো, আমার দেশে আনতে পারবো। তো এই দৃষ্টিভঙ্গির থেকে সম্পূর্ণ বিপরীত যে দৃষ্টিভঙ্গি, এটা আসলে ওই যে রাজনৈতিক একটা উদ্দেশ্য প্রণোদিত, চীনের সাথে ওই যে বউকে মেরে ঝিকে মেরে বউকে শেখানোর যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিতেই এগোচ্ছে। সবচেয়ে বড় প্রতিক্রিয়াটা দেখাবে এবং দেখাচ্ছেও ইউরোপিয়ান ইউনিয়ন, কারণ সে এই ব্যালেন্সিংটা তার ছিল, সে কারণ তাদের দুজনের এমনভাবে ইউরোপের সাথে চীনের সাথে যে বিষয়টা, সেইটা যখন আঘাতপ্রাপ্ত হবে বা যদি হয়, তাহলে কিন্তু ওয়ার্ল্ড অর্ডার এটা পুরোটাই ইয়ে হয়ে যাবে। আমাদের এতে হতাশ কিংবা অতি উৎসাহী বা ইতিবাচক নেতিবাচক হওয়ার দরকার নেই। আমার দরকার হচ্ছে আমি নিজেকে স্বয়ংবার করে গড়ে তুলি, যাতে যে কোনো ঝড়ঝাপটায় আমি যেন টিকে থাকি। আমার এই জায়গাটায় যে এইবার যে বাণিজ্য সম্মেলন, বিনিয়োগ সম্মেলন যে করলো, এটা আমি এক ধরনের ব্র্যান্ডিং মনে করি, কান্ট্রি ব্র্যান্ডিংয়ের মতো। এই ব্র্যান্ডিংগুলি যদি কন্টিনিউয়াস করা যেতে পারে, বিভিন্ন জায়গায় দেশটাকে সামনে নিয়ে আসতে হবে, তাহলে আমরা মনে করি আমেরিকা আমরা কত করি এক্সপোর্ট, 7 বিলিয়ন 8 বিলিয়ন করি, বছরে 1 বিলিয়ন করে বাড়ছে আমেরিকাতে। এটা নতুন বাজার আরো খুঁজে বের করা যাবে, আরো 10টা কান্ট্রিতে গেলে হবে, 10 জায়গায় যাব। সেটা কে নিয়ে, কিন্তু সেটা তো আমরা শুনছি অনেক বছর ধরে, সেটা হচ্ছে না তো গভর্নমেন্ট ওই জায়গাতে। এখন আপনি ইন্টারনাল পরিবেশটা ঠিক করতে হবে, মানুষ তো যে দেখতে হবে যে পরিবেশটা কি আছে, আপনার গার্মেন্টস ওয়ার্কার কি ঠিকমতো ওয়েজ পায় কিনা সেটা ঠিক আছে, সেটা দেখতে হবে। যে পরিবেশটা আগে ঠিক রাখতে হবে, যে সে আনরেস্ট কোনো জায়গায় তার আছে কিনা, এই জিনিসগুলি অ্যাড্রেস করতে হবে। আর সরকারের দিক থেকে যেটা হচ্ছে এই সেমিনারগুলি বাংলাদেশের লোক, যেমন এবার দেখা গেছে আপনি এই যে প্রোগ্রামগুলি করছেন সব আমলারা, সরকারের লোকজন করছে, প্রাইভেট সেক্টর কোথায় এখানে ইনভাইটেশনই তো পায় নাই তারা, কারণ বিসিসিতে তো বোর্ডেই তো নাই, একজন প্রশাসক উনি এটা চালান, উনি করেছেন কি, উনি 4 জন লোককে সহায়ক কমিটি করেছেন। বিজেপিতে একজন প্রশাসক বিজেপি চালান, 6 জন লোককে দিয়ে সহায়ক কমিটি করেছে, উনি একজন সরকারি কর্মকর্তা হিসেবে যাদেরকে চিনেন উনি তাদেরকে দাওয়াত দিয়েছেন। তো প্রকৃত ব্যবসায়ীরা কোথায়, বাংলাদেশের যে প্রকৃত ব্যবসায়ী, এই প্রশাসকদের একটা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করার কথা হচ্ছে, দেরি হচ্ছে, এটা তো দ্রুত করা দরকার। এটা দাবিও উঠছে, আমি ঠিক আছে এফবিসিসি দিক করে, এফবিসিসিকে যদি অ্যাক্টিভ না করেন আপনি, কে লিড করবে কে? আপনি প্রশাসক যদি এতদিন চালানোর কথা না, যে কোনো প্রশাসক আসলে তার টেনিউর মানে মাথার মধ্যে স্ট্যান্ডার্ড টেনিউর হলো গিয়ে 90 ডেজ, এর মধ্যে ভাই তুমি চলে যাও, ইলেকশন দিয়ে তুমি চলে যাও, তোমার তো আর কিছু করার দরকার নাই। এখন আমাদের এখানে যে এই টেনিউরের সাথে তো এখনকার প্রশাসকদের সাথে ব্যাগ থাকে, ব্যাগের মধ্যে অনেক কিছু নিয়ে আসে, তা না করে ভাই এফবিসিসিতে যারা ব্যবসায়ী তাদের হাতে দিয়ে যান, তারা ব্যবসাটা পরিচালনা করুক, তারাই ব্যবসা বাণিজ্য করে, তারাই জানে ব্যবসার সমস্যাটা কি আছে। আপনি একটা জিনিস খেয়াল করেন, এরশাদ পিরিয়ড যখন শুরু হলো তখন দেশে একটা ব্যবসা বাণিজ্যের সুযোগ এসছে, তার এক পর্যন্ত কিন্তু প্রাইভেট সেক্টর ওইভাবে ফ্লারিশ করেনি। 1993-তে যে সময় নতুন বেসরকারি ব্যাংকগুলি হয়, বেসরকারি ব্যাংকগুলি হাত ধরেই তো বেসরকারি খাত বিকশিত হয়। 91-তে হয়েছে, সরি আমি 83-তে বললাম, 83 পরে 91-তে যখন ক্ষমতার পরিবর্তন হলো, এর সাথে পরিবর্তন পরে তখন কিন্তু আবার বুম করেছে। এবারও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে ব্যবসায়ীরা বিনিয়োগের জন্য, নতুন বিনিয়োগ করে আসার জন্য। কিন্তু এটাও একটা পরিবেশ যে রেগুলেশনস, আইন কানুন সব কিছু মোটামুটি একটা কনফিডেন্সের জায়গায় আসতেছে কিনা। গার্মেন্টস ইন্ডাস্ট্রি কীভাবে গ্রো করেছে, জার্মানিতে বন্ধুরা কাজ করতো, 3-4 বন্ধু হঠাৎ করে চিন্তা আমরা দেশে যাবো, দেশে দিয়ে আমরা গার্মেন্টস ফ্যাক্টরি বানাবো, যে সবাই 10 লাখ 20 লাখ করে একটা সিট ফান্ড দিল, বাংলাদেশে আসলো, একটা ঘর ভাড়া নিল, ব্যাংকের কাছে গেল, ব্যাংক তাকে বলে ঠিক আছে আমি তোমাকে ব্যাক টু ব্যাক এলসি দিব। এই ব্যাক টু ব্যাক এলসি জানেন পৃথিবীর কোনো জায়গায় কিন্তু এই জিনিস নেই, ইটস এ ইউনিক মডেল, যে কোনো কিছু নেই, এলসিডেন্সি কিচ্ছু নেই, টাকা পয়সা কিচ্ছু নেই, একটা কাগজ আসে, কাগজ ব্যাংকে রাখে, ওটা এগেনস্টে আপনার ইয়ে যায়, এলসি যায়। এই ইউনিক মডেল কিন্তু পৃথিবীর কোনো জায়গায় নেই, বাংলাদেশের ব্যাংকাররা কিন্তু এটা বের করেছে। এইটা দিয়েই কিন্তু আপনার এই আজকের এই $42 বিলিয়ন এলসি বিজনেস হচ্ছে। এই যে পরিবর্তন এখন যেটা এসছে, পরিবর্তনটাকে দ্রুততম সময়ের মধ্যে কাজে লাগাতে হবে। আপনি খেলাপি ঋণ নিয়ে সবাই মিলে কথা বলেন, আপনি নিশ্চয়ই কথাটা বলবেন। খেলাপি ঋণ পুনর্গঠনের জন্য সরকার একটা ইয়ে করেছে, যে কমিটি করেছে, এই কমিটিটা আরও 3 মাস আগে করে দেওয়ার দরকার ছিল, কারণ সেই তো বুঝবে, সেই কমিটিটা প্রাইভেট সেক্টরের প্রতিনিধি সেখানে থাকলো, গেল, ব্যাংকগুলি আসলো, বসলো, যে কাস্টমারটা রিয়েলি চালানো যাবে। কাস্টমার তো বিবিধ কারণে ফেল করে, সবাই যে আমি একজন ব্যবসায়ী হিসেবে এবং ব্যবসায়ীদের সাথে সম্পৃক্ততার কারণে ব্যবসায়ীরা টাকা নিয়ে পালিয়ে যায় এটা আমি বিশ্বাস করি না, অন্য অনেক কারণে সে পালায়,
কিন্তু সে ব্যবসা ফেলে সে পালায় না, সে ব্যবসাটাই করে। এবং যারা পালিয়ে যায় তাদের সংখ্যা খুব বা কম। যারা আছে এরা অনেকে ব্যবসার নামে ব্যবসাটা তো তার সামনে হয়তো একটা হ্যাঁ ওইটা খুব ব্যবসায়ী এটা করে মানে ওটা খুব কম, ওই পার্সেন্টেজটা খুব কম। ওরা হয়তো যে করে সে অনেক বড় আকারে করে, কিন্তু সাধারণ ব্যবসায়ীরা যাদেরকে নিয়ে আমরা কাজ করি, 2 কোটি 2.5 কোটি যে ব্যবসায়ী আছে, তারা কিন্তু ব্যবসাটা করতে চায়, তারা পরিবেশটা চায়। এখন আপনারা পরিবেশটা যদি তৈরি করে দিতে পারেন, তাহলে এই ব্যবসায়ীরাই মনে করেন এই দেশের চেহারা পরিবর্তন করবে। আমরাই তো কর্মসংস্থান তৈরি করব। আমরা জানি জমি কীভাবে কী কিনতে হয়। আপনি যে ইকোনমিক জোনের কথা বললেন, ওই ইকোনমিক জমি আমার একটা জমি আছে, আমি এরকম 30 একর জমি আমি একবার নিয়েছি। তো এখন আমি কিছুদিন পরে আমি আমার ছেলেদেরকে নিয়ে গেলাম যে দেখি অবস্থাটা। ওরা বলে যে আবার 10 বছর পরে এসো। কিছুই তো হয়নি এখনো, ওই তো গেলেই তো হবে না। আমি তো কিনে ফেলছি ঢাকায় বসে যে আমি ওখানে একটা ইন্ডাস্ট্রি করবো। যখন আমি ম্যানেজারটা যে সবাইকে নিয়ে গেলাম, তো অনেক দেরি। যেমন আপনি যেটা বললেন যে থাকার জায়গা, কোনো একজনের ভিতরে কোনো থাকার জায়গা নেই, তো লোকজন থাকবে কোথায়? যারা ওয়ার্কার কাজ করতে যাবে বাইরে, কে তৈরি করে দিবে? এই যে মিরেশ্বর ইকোনমিক জোন ঢাকা চিটাগং হাইওয়ে থেকে আমার মনে হয় 26 কিলোমিটার বা 22 কিলোমিটার দূরে নতুন রাস্তা হয়েছে, একদম সাগরের পাড়ে। ওই যে জায়গাটা আপনি ওখানে আমাদের কাছ থেকে ডলারে টাকা নিল তারা, ডলারের সমান ধরে একদম। আপনি যে কথাটা বললেন যে সমুদ্রের জমি তুলে আছে, এখন আমরা ফেস করতেছি ওখানে লবণ খুব সমস্যা তৈরি করছে, পানি খুব লবণাক্ত বাতাস অনেক কিছুকে নষ্ট করে দিচ্ছে, পানি পাওয়া যাচ্ছে না। পানি অনেক সম্ভবত মেঘনা থেকে পানি নেওয়ার প্ল্যান, চাঁদপুরের থেকে আনার এই তো চাঁদপুর থেকে মেঘনা থেকে পানি নেওয়ার চিন্তা হচ্ছে। তো আগে আপনি চিন্তা করেন নাই কেন? আপনি যে আমাকে নিয়ে গেলেন, আমি যে বোকার মতো গেছি এখানে টাকা দিয়ে বসে থাকলাম, এখন তো আমার টাকাও গেছে ব্যবসার। এখন প্রতি কিছুদিন পর পরে আমার সাথে কথা বলে ওরা নিয়ে এখনো ওই যে সিটিপি আছে না, সিটিপি তবে ইটিপি, ওগুলো নিয়ে কথা বলে কি হবে। তো আগে কি করছিলেন আপনারা? আগে কি করছেন? আমি তো এটা চাইতে পারি নাই। আমি শুনছি সরকার বলছে ওখানে বড় ইকোনমিক জোন হবে, আমিও গিয়ে জমি কিনছি। এখন দেখি সিটিপিরই কোনো ক্যালকুলেশন হয় নাই। আমাকে প্রতিদিন জিজ্ঞেস করে কি ফ্যাক্টরি করবেন, কত লাগবে, আবার একটা তৈরি করে দেন, কনসালটেন্ট আছে। একদম মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, ব্যবসাটা হবে কোন সময়? তো এই জিনিসগুলি দিয়ে অনেক কিছু না করে, ওই 100 ইকোনমিক জোনের গল্প না বলে, ভাই 20টা ইকোনমিক জোন ঠিক মতো করে যদি রোল ওভার করা যেত, রোল অন করা যেত, তাহলে তো অন্তপক্ষে কিছু কর্মসংস্থান তৈরি হতো। এখন আবার যেটা করছে নতুন এই ইকোনমিক জোনের আইনের কারণে, এখন কিন্তু আপনি বাইরে কোনো ফ্যাক্টরি করতে পারবেন না, কৃষি জমিতে কোনো ফ্যাক্টরি করতে পারবেন না। আমি পার্সোনালি একমত, কৃষি জমিতে ফ্যাক্টরি করার দরকার নেই। তাহলে ব্যবসাটা হবে কোথায়? ইকোনমিক জোনের এই সমস্যা। আর অন্য জায়গায় বললে আপনি বলতে কৃষি জমি নষ্ট করা যাবে না। এক্সপানশনটা হবে কোথায়? বিদেশি বিনিয়োগকারীরা আসবে কোথায়? এই জায়গায়, যে জায়গায় মিরসরাইতে আপনি যেটা বললেন এখন তো কিছুই হয় না ওখানে, তাহলে ওখানে আসবে বিনিয়োগকারীরা। ঠিক আছে, তবু আসুক, আমরা চাই। আমরা মূলত চাই যে আমরা যারা ব্যবসা করি এই পরিবেশটা এখানে ঠিক করে দেওয়া দরকার। আমাদের সুদের হারটা নিয়ন্ত্রণে রাখার জন্য 14-15% সুদ দিয়ে কেউ ব্যবসা করতে পারে না। এবং গত কয়েক মাসে বেশ কিছু ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে দেশে, এবং আমরা তো প্রতি বছরই জানি যে 24 থেকে 25 লক্ষ তরুণী কর্মবাজারে প্রবেশ করে, কিন্তু বেকারত্ব বাড়ছে। এবং তার একটা প্রভাব আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে যে চুরি ডাকাতি ছিনতাই সেটাও বেড়ে চলেছে। সো এই ধরনের একটা সরকার কেন সেই জায়গায় খুব একটা ইতিবাচক ভূমিকা রাখতে পারছে না বলে আপনি মনে করেন? না, ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা যে চলছে না তা না, কিন্তু এগুলো পরস্পর প্রযুক্ত, একটা সমস্যার সাথে আর একটা সমস্যা জড়িত। একটাকে ঠিক করতে গেলে আর একটা ওখানে এসে পড়ে। তারপরেও আমি মনে করি বাস্তবতাকে মানতে হবে। আমার কি কি অসুখ আছে আমার নিজে জানতে হবে এবং তার জন্য চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখানে উনি কিছু ইনফ্রাস্ট্রাকচারাল সমস্যার কথা বললেন। আমি তো মনে করি আমাদের সকলের, ইনক্লুডিং মাইসেলফ, আমাদের সকলের একটা জায়গায় স্থিরপ্রাজ্ঞ দৃষ্টিভঙ্গিতে আসতে হবে যে আমার যে দায়িত্ব আমি সেটা ভালোভাবে পালন করব। আমার যে দায়িত্ব দেওয়া আছে, আমার যে চাই দেশের যে সমস্ত রেগুলেটরি আছে, রেগুলেটরি ফ্যাসিলিটেটর বলি আর কি, আমরা পোষক প্রতিষ্ঠান বলি, এই বেবজা, বিডা ইত্যাদি, এরা তাদের ভূমিকাটা যা কাগজ কলমে লেখা আছে সেইটা ঠিক মতন পালন করুক। এখানে কিন্তু অন্য খুব বেশি লাগে না। হ্যাঁ, এই যে ওয়ান স্টপ সার্ভিসটা বহু বছর বলি টলে আইন কানুন করে করা হলো, এখন ওয়ান স্টপ সার্ভিসটা আপনি মানবেন না, আপনি করবেন না। আপনি করতে গেলে ওই যে কিছুক্ষণ আগে বললাম যে সে অন্যদিকে যাচ্ছে। অর্থাৎ সকলকে একটা স্থির প্রাজ্ঞে উঠতে হবে যে যদি আমি এই দেশকে এই উন্নয়নের ধারায় যদি রাখতে চাই এবং বিভিন্ন সময় যেসব ধাক্কা বা যে সমস্ত যা আসবে সেগুলোকে সহনশীল করে তুলতে চাই, তাহলে সকলকেই
একটা অন্য ধরনের উদ্বুদ্ধকরণের প্রয়োজন পড়বে, তাছাড়া কিন্তু এটা হবে না। এবং সেইটার দিকে যতটা যদি অগ্রসর যতটা হওয়া যাবে ততটাই মঙ্গল সকলের জন্যে। কারণ সমস্যা শুধু আমার না, সব জায়গাতেই। আমরা যেমন অনেক সময় বলি, ভাই পরীক্ষায় ভালো করতে পারলাম না, কোশ্চেন খুব কঠিন হয়েছে। কঠিন তো শুধু আপনার জন্যই হয়নি, আপনার সাথে আরও যারা পরীক্ষা দিচ্ছে তাদের সবার জন্যই কঠিন। কথা হচ্ছে আপনি নিজেই কতটা প্রস্তুত হয়ে এসছেন পরীক্ষা দিতে, তার উপরে নির্ভর করবে। তো সুতরাং লেটাস প্রিপেয়ার আওয়ার সেলফ। আপনি একটা জিনিস জানতে বলছেন, আমি ওনার প্রশ্নটার সাথে মিলিয়ে বলি যে ব্যবসা বন্ধ হয়ে গেছে। আমি একটা মেসেজ পেয়েছি বিজিএমইর মেম্বারশিপের ব্যাপারটা, মানে ভোটার 1765 জন বা 62 জন, এটা ছিল 3200। বাকিগুলি কোথায়? বাকি 1200-1300 কোথায়? তারা ভোটার হয়নি। ভোটার মানে তো ফ্যাক্টরি নাই, ব্যবসায় নাই, মানে ঝরে পড়ে গেছে। তো এইখানে তো দেখা যাচ্ছে, তখন এখন কবে গেছে কতদিনে গেছে সেটা পরের কথা। আমি জানি যে 3200 বা কতদিন আগে মনে পড়ে আপনার? এই বছর 3 আগে অনেকগুলি বিজিএমই, ধরেন যে আপনি কিছু ফ্যাক্টরি আছে, প্রায় 200 ফ্যাক্টরির মতো আছে, প্রায় আজকে প্রায় 15-20 বছর ধরে আছে, যারা ওই যে ঋণ খেলাপি হয়ে টুয়ে ঘুরতেছে, সেটেল হয় না। আপনি এটা জানবেন, বিজিএমই নেতাদেরকে ডাকলে জানবেন, সেটেলমেন্ট হচ্ছে না, এটা ঘুরতেছে তারা বিভিন্ন রকম সমস্যা নিয়ে। তো এখন এইটা দেখা দরকার যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে এখন 1700 ফ্যাক্টরি সব মিলিয়ে, মানে ভোটার যারা সেই তো ফ্যাক্টরি। আপনি সাবকন্ট্রাক্ট করতে গেলেও তো ভোটার হতে হবে, যে বলবেন যে এরা শুধু এক্সপোর্ট করে তা না, এবং শুধু যে এরা সাবকন্ট্রাক্ট করলেও তাকে মেম্বার হতে পারে না, সে সাবকন্ট্রাক্টিংও করতে পারো না। তার মানে কি প্রায় অর্ধেক হয়ে গেছে বিজিএমইর মেম্বারশিপই বন্ধ হয়ে গেছে। তো সত্যি করতে হবে, কারণ গার্মেন্টস ইন্ডাস্ট্রি চালানো এখন অত্যন্ত কঠিন। আপনি রিটেনশন বলতে কিছুই নাই। আপনি এই যে ট্যাক্সের কথা বললাম না, এরকম কোনো কিছু যদি আসে, বা সুদের হার যেভাবে বাড়ছে, কোনো ফ্যাক্টরি 5% ব্যবসা করতে পারে না। আর তো ভবিষ্যতের কথা পরে দেখা যাবে। সে ব্যবসা করতেছে, ব্যাংকে তার লাইবিলিটি বাড়তেছে, আবার সে নতুন এলসি আনতেছে, নতুন বিজনেস করতেছে, আশায় আছে। কিছু কিছু মানুষ উপরের দিকে হয়তো কিছু পারতে পারে, এখন আরও পারবে না, প্রাইস আরও কমে যাবে। কারণ আলটিমেটলি আমরা তো গার্মেন্টস ম্যানুফ্যাকচারার, অ্যাসেম্বলিং ফ্যাক্টরি, সব চাপ ওর কাছে গিয়ে পড়বে। কাপড়ওয়ালাকে কাপড়ের দাম দিয়ে দিতে হবে, বায়ার বলতে না আমি এর উপরে নিব না, সুতরাং সেখানে তাকে অ্যাডজাস্ট করতে হবে। এই বিষয়গুলিকে অ্যাড্রেস করতে হবে। আসলে ইন্টারনাল পরিবেশটাকেই ঠিক রাখতে হবে, নাহলে ইয়াটা হবে না, গ্রোথটা হবে না। দেশের যেখানে আটকা পড়ে আছে, আটকা পড়তে হবে। এবার একটা সম্ভাবনা তৈরি হয়েছে নতুন। সো আমি শেষ করবো, আপনি কি আর কিছু যোগ করতে চান ক্লোজিং রিমার্কস হিসেবে? না, ঠিক আছে স্যার বলুক, তারপরে যদি কথা হয় বলবো আর কি। আমাদের দেশি হোক আর বিদেশি বিনিয়োগের প্রধান লক্ষ্য 3টা: টু ক্রিয়েট ক্যাপিটাল, হ্যাঁ, যেভাবে হোক। পুঁজিবাজার তো এই অবস্থা খারাপ, পুঁজিবাজারকে ঠিক করতে হবে, 1। 2 হচ্ছে টেকনোলজিক্যালি। আমি বিদেশি যে ইনভেস্টমেন্ট, আমাদের সবকটাই ইয়েতে লেখা আছে কিন্তু শিল্পনীতিতে, 3টে কারণে আমি বিদেশি বিনিয়োগ প্রত্যাশা করি। একটা হচ্ছে ফরেন কারেন্সি আনতে হবে, 2 হচ্ছে টেকনোলজি আনতে হবে, 3 হচ্ছে কর্মসৃজন, লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি আনতে হবে। আমি এই পর্যন্ত 54 বছরে দেখেন বাংলাদেশে যে কটা বড় বড় খাতে বিদেশি বিনিয়োগ হয়েছে, এরা অধিকাংশই বিদেশ থেকে টাকা আনেনি। আমার এখান থেকে সিন্ডিকেটেড ব্যাংকের থেকে লোন নিয়ে চলেছে, গ্রামীণ ফোন তার বড় একটা উদাহরণ। হ্যাঁ, টেকনোলজিও তেমন না। এই যে বড় বড় সিমেন্ট কারখানাগুলো, তারা এমন স্টেট অফ আর্টের নিয়ে আসছে, সেটা ওইটার সাথে হয়ে গেছে। সেই ধরনের বিনিয়োগ ওইভাবে আসেনি। তারপর লিভার ইন্টেন্সিভ তো মোটেই নাই। হ্যাঁ, গ্রামীণ ব্যাংকের গ্রামীণ ফোনের এখনও বোধ হয় 470 জন তার লোক বল, যে আমার একটু ভালো হয় তারে বের করে দেয়, দিয়ে আবার বাইরের থেকে আনে। তো সুতরাং আমাকে ওইটাতেই আমার ক্ষেত্র চিহ্নিত করতে হবে, ভালো করে দেখতে হবে যে যেটা ফরেন কারেন্সি আনতে পারে, যেটা টেকনোলজি আনতে পারে, আর যেটা লেবার ইন্টেন্সিভ, সেই দিকেই আমার আহ্বান করতে। আমি সকলকে সব ইন্ডাস্ট্রি আনবার জন্য বললাম, তারপরে এখানে পরিবেশ সৃষ্টি করতে পারলাম না, সেটা হবে না। তো সেই জন্য ওই কথায় একদম প্রথম কথাতেই আসি, আগে আমার নিজস্ব দেশীয় বিনিয়োগ করার পরিবেশটা নিশ্চিত করতে হবে, করলেই বাকিটাও অটোমেটিক্যালি আসবে। আমি এখানে যেমন সোনাদিয়া বা ওই যে মাতার বাড়িতে জাপানিরা কিন্তু ইনভেস্টমেন্টটা করেছে এই অর্থে যে এখান থেকে তারা ওই 7 সিস্টার্স বা অন্যান্য জায়গায় তারা মাল সাপ্লাই দিয়ে বা যে করে করবে। এই আমাদের এই উত্তর পূর্বাঞ্চলীয় এইগুলোরও বলেছিল। সেখানে দেখা গেল আমাদের প্রতিবেশী দেশ এসে করে ইনডাইরেক্টলি বলে দিল
হ্যাঁ তুমি এখানে এটা করো, তবে তার আগে আমার এই সাবরুন বা আমার এই পথ এইসব সব ঠিক করে দাও, দিলে অর্থাৎ আমি যাতে মাল, আমার ওই দিকের মাল আমি যাতে এখানে আনতে পারি। তো তার মানে কি হলো, তোমার জিনিস বিক্রি করার সুযোগ আমি এখানে আর রাখতেছি না, এবং এটা আগেতে ফোর্সি করতেই হবে। যার জন্য জাপানি ইনভেস্টররা বলছে, কয়েকদিন আগেও বলছে যে আমি তাহলে এখানে ইনভেস্টমেন্ট করছি কেন, আমার তো মার্কেট সংকুচিত হয়ে যাচ্ছে, আমি আর একটা দেশের ওই মার্কেটটা ধরতে পারতাম, কিন্তু সে তো তার যাওয়ার পথ সে নিজে তৈরি করে নিচ্ছে, যাতে আমার এ হচ্ছে না। সুতরাং সব দিকে খেয়াল রেখে আমাকে নিজস্ব শক্তিমত্তা অর্জন করতে হবে, এবং ফ্যাসিলিটিস এখানেই দিতে হবে, এখানে ফ্যাসিলিটি দিতে হবে। সরকার নিজে ব্যবসায় নামবে না, অর্থাৎ সরকার রাজনীতিকে নিয়ে অবকাঠামো গড়ে তুলবে না। আমার একটা জিনিস যে আপনার শেষ কথা হিসেবে বলতে চাই, প্রাইভেট সেক্টরের উপকার অর্থ করতে হবে। যে প্রাইভেট সেক্টরের যে ব্যাংক ঋণের যে ব্যবস্থাটা, সেখানে সুদের হারটা কমায় দেওয়ার চিন্তা করতে হবে। এখন মূল্যস্ফীতি রেপো রেট কমায় দিয়ে যেটা করানো যায় সেটা করেন। আমরা কম্পিটিটিভনেসটা হারাই ফেলতেছি টোটালি, আমাদের এই কন্টেন্টে যারা যারা আছি যে কোনোভাবে হোক আমরা হারাই ফেলতে। আমরা যদি হারাই ফেলি, যেটা বিজিএমের কথা আমি আপনাকে বললাম যে ইয়াতে চলে আসছে, 1700 মেম্বারশিপে চলে আসছে, এই যদি আরও যদি ডাউনফল হয় তাহলে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবো আমরা। এটাই দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর এ কে এম শাহিদ রেজা এবং ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা করার জন্য। দর্শক, কথা হচ্ছিল দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য নিয়ে, দেশের মূল চালিকা যে শক্তি, সেই শক্তি নিয়ে, এবং সেখানে আমার অতিথিরা বলছেন যে প্রথম নীতি হতে হবে যে সরকার নিজে আসলে ব্যবসা করবে না, বিনিয়োগের পরিবেশ তৈরি করা দরকার, এবং ইনভেস্টমেন্ট সাবমিট করা হচ্ছে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করবার জন্য, কিন্তু দেশীয় বিনিয়োগকারীরা যেন বিনিয়োগ করতে উৎসাহ পায়, পরিবেশ পায়, সেটা আগে নিশ্চিত করতে হবে। এবং দেশে যদি রাজনৈতিক অর্থনৈতিক স্থিতিশীলতা না থাকে, এবং একথাও মনে রাখা দরকার, দেশে যদি এটি জনপ্রতিনিধিত্বমূলক সরকার না থাকে, সেখানে আসলে বিদেশি বিনিয়োগকারীরা খুব একটা উৎসাহ কখনোই দেবে না। এবং বাংলাদেশে আমার অতিথিরা বলছিলেন যে এক ধরনের স্ববিরোধিতার সংস্কৃতি আমাদের রাজনীতি এবং অর্থনীতিতে প্রবলভাবে আছে, সিদ্ধান্তের কোনো কনসিস্টেন্সি নেই বা ধারাবাহিকতা নেই, সেটাও বলেছেন। এবং বিনিয়োগের পরিবেশ নিয়ে তো ওনার কথাই বলেছেন। এবং ভূ রাজনীতি, ভূ অর্থনীতি, সেটা বোঝার ক্ষেত্রে আমাদের নেতৃত্বের একটা বড় দুর্বলতা রয়েছে। অনেক ক্ষেত্রেই ওইসব সিদ্ধান্তে আমরা কখনো কখনো নিরাশ হয়ে যাই, কখনো কখনো অতি উৎসাহী হই, কিন্তু নিজেদের স্বয়ংভর করবার, নিজেদেরকে শক্তিশালী করবার যে চেষ্টা, সেটা আমাদের ক্রিয়াকর্মের মধ্যে অধিকাংশ সময় অনুপস্থিত থাকে। সেই জায়গাগুলোতে মনোযোগ দেওয়া দরকার। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।